সাবেক প্রধান ৩ বিচারপতি সহ আপিল বিভাগের ৭ জন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে চলেছেন লুৎফুজ্জামান বাবর। ভারতের আতঙ্ক বলা হয় লুৎফুজ্জামান বাবরকে। তিনি ভারতের 7 সিস্টার দখল করতে চেয়েছিলেন। বাংলাদেশ কি ভারতের বন্ধু নাকি প্রতিদ্বন্দ্বী? বাংলাদেশ কি ভারতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে? বাংলাদেশ কি নিজস্ব পরিস্থিতি তৈরি করছে? বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হাতিয়ার কিনছে? ভারতীয় মিডিয়ায় এখন এইসব প্রশ্ন নিয়ে চলছে আলোচনা। তাহলে ভারতের দেওয়া বাঁধগুলো 1971-এ গেরিলা যুদ্ধের মাধ্যমে যেরকম ব্রিজগুলো ভাঙা হয়েছিল, ওই রকম ভাবে এই 24-এ এসে প্রতিজ্ঞা করছি ওই বাঁধগুলো আমরা ভেঙে দিব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভয়ে মোদের কাপড় নষ্ট, মোদি তোমার থাকবে না গতি, মোদি বিপদে আছে। আমার ধারণা এই প্রশ্নটা আপনাদের মনে বেশ কয়েকবার এসেছে। এর মধ্যে সেটা হলো বহুল আলোচিত ডিবির সেই হারুন এখন কোথায়? ভারতে বসে শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান তৈরি করেছেন তার একটি ধারণা দেওয়া হয়েছে এশিয়া টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বিএনপি কিছু গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। আমরাও বিএনপির সাথে একমত এবং আমরা বলতে চাই সেনাপ্রধানকে জরুরি ভিত্তিতে এই কাজগুলো করতেই হবে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের নাগরিকদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, একদিন আমরাও বেড়িবাঁধ দেব। সেই দিন ভারত যেন মন খারাপ না করে। আর বেড়িবাঁধ যদি দিতে না পারি তাহলে ভারতের দেওয়া বাঁধগুলো 1971-এ গেরিলা যুদ্ধের মাধ্যমে যেরকম ব্রিজগুলো ভাঙা হয়েছিল, ওই রকম ভাবে এই 24-এ এসে প্রতিজ্ঞা করছি ওই বাঁধগুলো আমরা ভেঙে দিব। আমরা এই দেশের নাগরিক হিসেবে এই দেশের সুরক্ষার জন্য একটা না একটা কিছু করার তো অধিকার রাখি। আজকে জাতিসংঘ থেকে বলা হয়েছে ভারতের ছেড়ে দেওয়া বাঁধের কারণেই এই বন্যা সৃষ্টি হয়েছে এবং এই বন্যার জন্য ভারতের উজানমুখী ঢল দায়ী। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই বন্যার জন্য ভারত দায়ী, তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো। এখন আমাদের কাজ এই বন্যাকে ঠেকানোর জন্য, বন্যার সুরক্ষার জন্য কাজ করা। যদি আমাকে ছবি না দেখিয়ে মুখ দিয়ে বর্ণনা করতে বলেন যে কেমন বাঁধ হতে পারে, তারা যেই বাঁধটা দিয়েছে তার থেকে ঠিক 10 ফুট উঁচু একটা বাঁধ চাই, তার থেকে ঠিক 10 ফুট উঁচু একটা বাঁধ চাই, যাতে করে ওই 10 ফুট উচ্চতা দিয়ে আমরা বোঝাতে পারি যে বন্যার সাফারিংসটা আসলে কেমন। যারা ভাবছেন না এগুলো সম্ভব না, আজকে বলি, আজকে একটা সীমান্ত এলাকায় খাল ভেঙে দিতে আসছিল বিএসএফ। খাল ভেঙে দিয়ে বানের পানি ঢুকাই দিবে গ্রামবাসীর মধ্যে। সেইখানে কিন্তু আমাদের বিজিবি প্রতিহত করেছে এবং বিএসএফ পালিয়ে গেছে। তো বিএসএফ এর পালানোর ইতিহাস অনেক পুরনো। হাসিনা যতদিন ক্ষমতায় ছিল অতদিন বিএসএফ পালায়নি, কারণ বিজিবিকে নির্দেশ দিয়েছিল হাসিনা পিঠ দেখায় দাঁড়াবা, মুখ দেখাবে না। এখন বাংলাদেশ ঘোষণা দিয়েছে আর পিঠ দেখাবে না। সুতরাং প্রিয়, এত হতাশ হয়েও না, একদিন আমরাও বেড়িবাঁধ দেব। সেদিন ভারত মন খারাপ করলেও কিচ্ছু করার নাই। আস্তে আস্তে শুরু হচ্ছে। বাংলাদেশের নাগরিকরা দরকার হলে আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে নিজের দেশকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য। যদি এরকম প্রয়োজন হয় যে 7 সিস্টার আশেপাশের দেশ রাষ্ট্রগুলো যেগুলো আছে ওইখানে স্বাধীনতাকামী নাগরিক যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা বাংলাদেশের নিরাপত্তার জন্য তাদেরকে স্বাধীন করে দেব। এই অঞ্চলগুলো স্বাধীন হয়ে গেলে তারা যে অর্থনৈতিকভাবে ভারত নামে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, বিভিন্ন যে বাংলাদেশের ভিতর দিয়ে ওই সকল স্বাধীনতাকামী অঞ্চলগুলোতে ট্রেন নিয়ে যায়, নিয়ন্ত্রণ করবে, অস্ত্র নিয়ে যাবে। এখন সেই সম্ভাবনাও ঠুস। ভারতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ভারতে মোদির বিরুদ্ধেও আন্দোলন হবে। শুধু তাই না, ভারতের নাগরিকরা যদি বাংলাদেশের সাথে নাগরিকদের সাথে বন্ধুত্ব না করে, আমি মাঝে মাঝে বলি যে এক্স্যাক্টলি মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তা না। মোদী সরকার যেরকম বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা
বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদির কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিজয়েন্টটা দিতে চাই, সেটা হলো নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন, আমাদের মনে থাকার কথা, আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি যারা বাইডেনের সাথে কথা বলেছিলেন, এবং তার সেই টুইট এখন তো অবশ্য এক্স বলে, ওনার এক্সে উনি বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেনে গিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, শান্তি আনা যায়, সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন। একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন, এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন। মানে এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল, সেখানে বলেছিলাম এটা আরো নিচে নেমে গেছে। কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট, হোয়াইট হাউসের যে স্টেটমেন্ট, সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না। একটু পরে কি লেখা ছিল, প্রথম আলো ট্রান্সলেট করেছে এটা। বিবৃতিতে বলা হয় মোদী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন, পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠক নিয়েও তিনি মোদীর সঙ্গে কথা বলেছেন। তো বিবৃতি আরো বলছে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাত সহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপের প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপরে জোর দিয়েছেন। এখন খেয়াল করি নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল, এটা যখন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই, তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি। নরেন্দ্র মোদী এরা করেছেন। এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে। কেন? আমাদের মনে থাকার কথা যে একবার এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছেন, নানান রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন। ঋষি সুনাক তার সাথে কি করলো, হাঁটু গেড়ে বসলো কিনা, ও করলো কিনা, সে করলো কিনা। একবার উনি ব্রিটেনে গেলেন, আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময়কার যে অনুষ্ঠান, সেখানে একটা সোফায় বসে জনাব ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন। সেটাকে বাইল্যাটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো, মানে সরকারের পক্ষ থেকে বলা হলো, এবং সেই সময়কার ওখানে ব্রিটেনের যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, তিনি এটা নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সাথেও কথা বলেছিলেন। আমরা পরবর্তীতে এটা অ্যানালাইজ করে দেখিয়েছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কার কার সাথে বসছেন, আমার যতদূর মনে পড়ে সময় ওই দিন উনি রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে বসেছেন, সেটাও ওখানে ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার কার সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে সেটা আছে। শেখ হাসিনা সেখানে ছিল না। তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলক ভাবে যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এন্ডোর্সড হয়েছেন। তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে, যারা নার্ভাস ছিল, তার দলের লোকজন, তার প্রশাসন, প্রশাসন লীগ, পুলিশ লীগ আমরা এভাবে বলি, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য দেখো আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে। যারা মোদির এই প্রতারণাটা ওই রকম। বাইডেনের সাথে কথা হয়েছে, এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন, ঢুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকাকে ইত্যাদি বলছেন। যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হয়, ইটসেলফ প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন। আপনার সেই সক্ষমতা, বিরাট হ্যাডাম আর কাজ করছে না। আর এখন প্রতারণা করে এটা আরো হাস্যকর বানিয়ে ফেললো যারা মোদি। ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন, সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলক ভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন। একটা এত বড় রাষ্ট্রের, একটা এত বড় গণতান্ত্রিক, এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিকঠাক, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের দিক থেকে এটা অত্যন্ত শিশুতোষ ডিজাস্টার হয়ে গেছে। আমরা খুশি ভারত তার পররাষ্ট্রনীতিতে বা অন্যান্য জায়গায় যত ডিজাস্টার ঘটাবে সেটা আমাদেরকে আনন্দ দেয়। এর মানে এই না আমরা ভারত রাষ্ট্র একেবারে ডুবে যাক, সব শেষ হয়ে যাক, আমরা এভাবেও চাইবো। আমি বহুবার একটা কথা বলেছি, ভারত তার একটার পর একটা ব্লান্ডার থেকে সে যদি শেখে, খুব কঠিন সে শিখবে কিনা আমাকে যদি বাজি ধরতে বলেন আমার মনে হয় শিখবে না, কিন্তু যদি সে শিখে এই ভুলগুলো থেকে, সেটা ভারত রাষ্ট্রের জন্য এবং এই দেশের মানুষ, বাংলাদেশের জন্য, বাংলাদেশ ভারতের একটা সমমর্যাদা সম্পন্ন একটা জেনুইন দুটো আন্তঃরাষ্ট্রিক সম্পর্ক যদি হয় পরস্পরের বেনিফিটের বিনিময়, যেখানে উভয় বেনিফিটেড হবে, প্যারাসাইটের মতন একজন একজনকে শুষবে, একজন একজনকে কলোনি বানিয়ে ফেলবে, সেটা না, পারস্পরিক বেনিফিটের সম্পর্ক যদি হয় দুই দেশের জন্যই ভালো। সুতরাং এইসব ব্লান্ডার ভারতের সমাজে অন্তত এইসব ব্লান্ডার নিয়ে শোরগোল হওয়া উচিত। কারণ যারা মোদি তার অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে যেমন তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিরোধীদেরকে একটা বার্তা দিতে চেয়েছিল, দেখো আমি কিন্তু এত একা নই। যারা মোদি তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, তার হিন্দু আইডেন্টিটি পলিটিক্সের জন্য এসব প্রতারণা করছেন এবং এগুলো ধরা পড়ার পর ভারত রাষ্ট্রের যে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা ভারতের বিরোধী দল এবং সাধারণ মানুষের বোঝা দরকার এবং তাদের অন্তত একটু শোরগোল করা দরকার, তাদের রাষ্ট্রকে যাতে, তাদের মান সম্মান যাতে এভাবে না ডোবায়। জনাব মোদি, এটাকেই বলে সিস্টেম।
দেখেন, বাংলাদেশে বর্তমানে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটছে, কিন্তু পজিটিভ ঘটনা কোনগুলো আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি, একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে সিস্টেমটাকে পরবর্তী কোনো সরকার এসে পরিবর্তন করতে পারবে না। এটাকে যতটুকু সিকিউর করা যায় বা যতটুকু শক্ত করা যায় ওইভাবে এই সিস্টেমটাকে তৈরি করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে, আপনারা দেখছেন আমাদের অনেক মহিলারা খন্তি টন্তি বা পিঠে ম্যানেজে রুটি বেলে, এরকম বেল টেল এরকম অনেক কিছু নিয়ে রাজপথে নামছিল। এটার একটা মেইন কারণ হচ্ছে কি জানেন, বিদ্যুৎ এবং গ্যাসের দাম নিয়ে গত 15 বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক রেন্টালের নামে, পাশাপাশি হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল, আদেশ হয় দাম বাড়ে, 100 টাকা দাম বাড়ে, একটা প্রতিবাদ আন্দোলন হলে 5 টাকা কমায়, 95 টাকা মনে করলেন যে দামটা কিন্তু বাড়াই থাকে, বাঙালি 5 টাকা কমার খুশিতে কিছুটা আনন্দিত হয়। বাট এই যে সিস্টেমটাকে তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, সেটার বিরুদ্ধে নতুন সিস্টেম চালু হচ্ছে। তবে আমরা চাই এই সিস্টেমটা আগামী দিনেও যেন কোন রাজনৈতিক সরকার এসে আবার হাত দিতে না পারে। আচ্ছা, এখন ঘটনা কি দেখেন, গ্যাস এবং বিদ্যুতের দাম এই দেশে ম্যাজিক গতিতে লাফিয়ে লাফিয়ে মানে এটাকে বাড়ানো হয়েছে। আর এজ এ রেজাল্ট দেশের বিদ্যুৎ খাত ধ্বংস, নিজস্ব বিদ্যুৎ খাতকে ডেভেলপ না করে বিদেশ থেকে এই বিদ্যুৎ আমদানির ফলে হয়েছে কি, রাষ্ট্রের বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে লুটেরাদের হাত দিয়া, এই যে সামিট গ্রুপ সহ আরো কয়েকটা গ্রুপ। এখন ফাইনালি আসছে কি, গণশুনানি ছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না, এটা নতুন সিদ্ধান্ত আসছে। গণশুনানি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার বিইআরসি আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা মানে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে এই বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গ্যাজেটে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 34 ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন এই আইনটা কি হয়েছিল আমরা মাঝখানে দেখছিলাম, 2022 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা। 2022 সালের 28 নভেম্বর তৎকালীন সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল জ্বালানির দাম নির্ধারণে গণশুনানি করতে হয়। এখন এই গণশুনানির সমস্যাটা কি, এই গণশুনানির জন্য যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে 3 মাস বা 90 দিন। তাই দ্রুত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য তৎকালীন সরকার আর সেই যে আইনটা, এই আইনটাকেই এই মুহূর্তে এসে আবারও সংশোধন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2024 নামে এটাকে অভিহিত করা হয়েছে। এই আইনের 34 ক এর ধারা অনুযায়ী ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ এবং গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না। গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে এই আইনটিকে সংশোধনের জন্য সিদ্ধান্ত করা হয়েছিল। আইনটি সংশোধন হওয়ায় এখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম আগে যেভাবে বিইআরসি নির্ধারণ করত, এখন সেভাবেই বিইআরসির গণশুনানির মাধ্যমেই দাম বাড়াতে হবে। মাঝখানে আওয়ামী লীগ সরকার এটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল। ওই যে বললাম না, আওয়ামী লীগ সরকারের পতনের জন্য গণমানুষের যে অবস্থান আমরা দেখেছি, বিশেষ করে আমাদের নারীদের, ভাই বিদ্যুৎ এবং গ্যাস আওয়ামী লীগ করুক বিএনপি করুক, এই দেশে যারাই বসবাস করছে এটার বাটি কিন্তু পড়ে গেছিল। মানে ভুতুরে বিল আসতেছে, একটা লাইট ফ্যান চালাইয়া উল্টাপাল্টা বিল আসছে, এগুলোর কোনো জবাবদিহিতা নাই। আমাদের দেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎকে আমদানি করা হয়েছে, আদানি গ্রুপ থেকে করা হয়েছে। আরে ভাই, ত্রিপুরা যদি আমাদের কাছে বিদ্যুৎ তারা বিক্রি করে, তাহলে আমরা বৈশ্বাসে কি মুড়ির মোয়া খাইছি এত বছর? তো আমার মনে হয় যে এগুলোর পাশাপাশি আমাদের নিজস্ব যে গ্যাস প্রকল্পগুলো আছে আর একটু ডেভেলপ করা, বিদ্যুৎ সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করা, পাশাপাশি তেল শোধনাগার একটাই আছে বাংলাদেশে, এটা থেকে রাশিয়ার তেল আনলে নাকি আমরা শোধন করতে পারি না। তো আমার মনে হয় যে ইটস টাইম যে আমরা সরাসরি রাশিয়া থেকে তেল আনবো, আইনে আমাদের রিফাইনারিতে আমরা পরিশোধন করব, আমাদের তেলটা আমরা আমাদের দেশের বাজারে বিক্রি করব, তেলের দাম অনেক কমে যাবে। এখন আমরা ভারতের মাধ্যমে চাইটা খাই, ওই সৌদি আরব থেকে আনতে হয়, অমুক জায়গা থেকে আনতে হয়, আইনা এই তেলটা বাহির থেকে প্রসেসিং করতে হতো, বা প্রসেসিং তেলটা করার ফলে 1 টাকার জিনিস যেটা প্রসেসিং করতে খরচ হয়, বাহির দেশ থেকে আনার কারণে 5 টাকা হয়। আর এগুলোর ব্যবসা করে কারা? পলিটিশিয়ানরা। তো ধন্যবাদ ডক্টর ইউনূসের যে সংস্কার শুরু হয়েছে, সাধুবাদ জানাই। মুক্তি পেতে চলেছেন লুৎফুজ্জামান বাবর। ভারতের আতঙ্ক বলা হয় লুৎফুজ্জামান বাবরকে। তিনি ভারতের 7 সিস্টার দখল করতে চেয়েছিলেন। খুবই শীঘ্রই বাবরকে মুক্তি দেওয়া হবে, এমনটাই বলছে তার কাছের মানুষজন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে অনেক আন্দোলন এবং বিক্ষোভ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে তার মুক্তির জন্য আন্দোলন করছে। একটাই দাবি, অনতিবিলম্বে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি চাই। বন্ধুরা, বাংলাদেশিদের রক্তে রক্তে বিপ্লব, সেটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। যদি বলা হয় বিপ্লবের রং কি, তাহলে বলতে হবে বিপ্লবের রং লাল সবুজ। বাংলাদেশের এখন গোটা দক্ষিণ এশিয়ায় অনুকরণীয় হয়ে উঠেছে, কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, সব মিলিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশের জনগণ তাদের শীট দ্বারা আরো একবার উঁচিয়ে দেখিয়েছে। বাংলাদেশের এমন অগ্রগতি দেখে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করছে ভারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার নেওয়ার পর সীমান্তে নীরবতা ভেঙেছে বাংলাদেশের বিজিবি এখন পিঠ দেখায় না, বাংলাদেশের বিজিবি এখন বুক দেখায়। সম্প্রতি সীমান্তে গুলিবর্ষণ করেছে বিজিবি, তারপরে যেন আগুন লেগে গিয়েছে ভারতীয় মিডিয়ায়। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে কিভাবে প্রচার করছে আপনারাই দেখুন। অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চাপায়, সারা শরীরে আপনার খাউজানি, চুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে।
সম্প্রতি নরেন্দ্র মোদী আবার ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে। নরেন্দ্র মোদী সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। এখন প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার, ঠিক তখনই উঠে আসবে একটি নাম, লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার বিখ্যাত একটি ডায়লগ আজও ভাইরাল। তিনি বলেছিলেন, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। এমনটাও শোনা যায় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকে বেশি ক্ষতি করতে পেরেছে লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার এবং বিভিন্ন অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন ভারতে নিজেদের মধ্যে সেভেন সিস্টার্সে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়ে এরা মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত। তবে বাংলাদেশের কারণে ভারতের 7টি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো। এর কারণে এটিকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির ঘাড়। সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগত খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের জের ধরে সেভেন সিস্টার্স হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যে সকল ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি সৃষ্টি করেছিল, তার মধ্যে অন্যতম 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদ চালান। এই অস্ত্র ও গোলাবারুদ চালান আটক করা হয় 2004 সালে। 1 এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। 2টি বড় ট্রলারে করে এইসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজে। সেই ঘটনার পরে ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়েছে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। বাবরের মুক্তির দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়টি এখনো চলমান প্রক্রিয়ায়। লুৎফুজ্জামান বাবর কেন ভারতের কাছে একটি আতঙ্কের নাম, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।